বেথুন কলেজের অধ্যক্ষ কৃষ্ণা রায় বলছি। বেথুন কলেজ 141 বছরের একটি পুরনো ঐতিহ্যবাহী কলেজ। সারস্বত সাধনার ধারা যেখানে অব্যাহত রয়েছে বহুকাল ধরে। এই রকম সারস্বত সাধনার ধারার একটি প্রকাশ ঘটেছে একটি বিশেষ সঞ্জীবনী আলোচনা চক্রের মাধ্যমে। এর আমরা নাম দিয়েছি টিউসডে লেকচার। আমি এই মহাবিদ্যালয়ে গত সেপ্টেম্বর মাসে 2019 সালে অধ্যক্ষ হয়ে আসার পর শিক্ষক শিক্ষিকারা আবদার করেছিলেন এরকম একটি আলোচনা চক্রের আয়োজন করা যায় কিনা। আমরা সে বিষয়ে সাফল্য পেয়েছি। গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি এইরকম টিউসডে লেকচার হয়েছে, কিন্তু গত 2 মাস আমরা সবাই গৃহবন্দী। করোনা অতিমারির কারণে আমরা সবাই লকডাউন পর্বে রয়েছি। এর মধ্যে বাংলা বছর শেষ হয়ে গেছে, নতুন বছর এসেছে। সে তো প্রতি বছরই আসে, কিন্তু এই নতুন বছর, এই নতুন বছরের সাল আমরা এখন 1427 সালে পা দিয়েছি। এই নিয়ে যদি কিছু আলোচনা করা যায়, এরকম একটি ভাবনা আমাদের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় প্রফেসর প্রতাপ চন্দ্র রায়ের মাথায় প্রথম আসে। আমার মনে হলো সত্যি তো, কলেজ পড়ুয়া যে মেয়েটি কোনোদিন বাগানে ঝরে পড়া আম কুড়োয়নি, থেতলে যাওয়া আম হাতে করে তুলে তার গন্ধ নেওয়ার যে আনন্দ, ঋতু যখন বদলে যায় তার নির্যাসটুকু পাওয়ার যে আনন্দ, সে আনন্দ জানে না হয়তো ইংরেজি মাধ্যমে পড়া মেয়েটি। তাকে যদি জিজ্ঞেস করা হয় আজকে বাংলার কত তারিখ, সে হয়তো কাঁধ ঝাঁকিয়ে বলবে ওটা তো বং ক্যালেন্ডার। এই জন্যই বোধ হয় কুইজে একটি প্রশ্ন অনিবার্যই থেকে যায়, সেটি হলো আজ বাংলার কত তারিখ। তো বাংলার এই সাল সন এই নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক সংশয় আছে। শুরুতেই বলে রাখা ভালো যে সাল সন এই শব্দগুলি কিন্তু বাংলার নয়, এটি আরবি ফার্সি ভাষা থেকে এসেছে। ঠিক তেমনি বাংলার সাল বলতে কখনো আমরা পাই বঙ্গাব্দ, শকাব্দ, কখনো হিজরি সাল। কেউ কেউ বলেন যে ঐতিহাসিক মতে বাংলায় গৌড়ের রাজা শশাঙ্কই নাকি বাংলা সালের প্রচলন করেছিলেন। কেউ বলেন সম্রাট আকবর করেছেন, কেউ বলেন শশাঙ্কের আগেও আমাদের এই সালের বাংলা সালের ব্যবস্থা ছিল। সমস্যা হচ্ছে আমরা বাংলায় যে গণনাগুলো করি সেটি সৌরবর্ষ ধরে, অর্থাৎ সূর্যের গতিপথ, আর আকবরের নিয়ম অনুযায়ী সেটি ছিল চান্দ্রমাস। এই সৌরবর্ষ আর চান্দ্রবর্ষর মধ্যে 11 দিনের পার্থক্য হয়ে যায়। এইসব সমস্যা মেটানোর জন্য সম্রাট আকবর ইলাহি মাস এরকম একটি বছরের ধারণা করেছিলেন। এছাড়াও আমরা পাই পাশ্চাত্য থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, রোমানিয়ান ক্যালেন্ডার, এরকম অনেক রকম ক্যালেন্ডারের বিষয় আছে এবং বাংলা সালের সঙ্গে সেগুলোর সাযুজ্য ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যখন সে বাংলাদেশ হয়নি 1966 সালে, তখন বাংলা একাডেমি থেকে তারা একটা নিয়ম করে যে বৈশাখ থেকে ভাদ্র এই 5 মাস হবে 31 দিন, আর বাকি 7 মাস 30 দিন। যে বছর লিপিয়ার সেখানে চৈত্র মাসে একটা দিন যোগ বিশেষভাবে যোগ করে দেওয়া হয়। কিন্তু আমাদের এই বাংলায় কখনো আমরা 32 দিনের মাস, কখনো 29 দিনের মাসও পাই। তো এইসব বিষয়ে যে জটিলতা, সেটি পারেন অঙ্কের মানুষই তার সমস্যা নিরসন ঘটাতে। তাই এ বিষয়ে এগিয়ে এসেছেন আমাদের সকলের কাছে খুব
সাধু আকর্ষণীয় ভঙ্গিতে তিনি তার বক্তব্য পেশ করবেন যে বাংলা ক্যালেন্ডার সম্পর্কে আমাদের যা কিছু ধারণা, যা কিছু সংশয় আছে, আমার বিশ্বাস এই আলোচনার মাধ্যমে আমরা নিজেদের সংশয় কাটিয়ে উঠব, আমরা সমৃদ্ধ হব, বাংলা ভাষাকে আরও বেশি করে ভালোবাসতে শিখব, আরও বেশি করে বাঙালি হয়ে উঠব। নমস্কার, ধন্যবাদ। আমি বেথুন কলেজের অধ্যাপক প্রফেসর প্রতাপচন্দ্র রায় বাংলা সন তারিখের খোঁজের উপর একটি বক্তৃতা দিতে চাই। এটা হচ্ছে বৈশাখ মাসের 26শে বৈশাখ 1427 সাল। এই সনে বসে আমার মাথায় চিন্তা হলো, আচ্ছা দেখা যাক তো বাংলা সন তারিখের আদি কোথায় কীভাবে তৈরি হয়েছিল, তাই নিয়ে লেগে পড়লাম। বাংলা সংস্কৃতি অর্থনীতির উপর যেভাবে বহির্বিশ্বের ঢেউ একের পর এক এসে পড়েছিল অতীতে, আমরা কি সত্যিকারের এই সন তারিখের ইতিহাস খুঁজে পাবো? পেলেই বা কতটা পাবো? আজ এই সব কথা মনে উকি দিচ্ছে বারবার, আমরাই বা কারা? কিছু ঐতিহাসিকের মতে বাংলা পঞ্জিকা 7ম শতকে গৌড়ের রাজা শশাঙ্কের আমলে প্রবর্তন করা হয়েছিল, কিন্তু এটা সবাই মেনে নেন না। যতদূর জানা যায়, বঙ্গাব্দ শব্দটি প্রথম পাওয়া যায় অনেক শতক আগে, এমনকি সম্রাট আকবরের অনেক আগে, দুটি শিব মন্দির থেকে। এইটাকে এইভাবে প্রমাণ পাওয়া যেতে পারে যে ক্যালেন্ডারের জন্ম ভারতবর্ষে অনেক আগেই হয়েছিল। জানা যায় পুরাকালে হিন্দুরা একটি ক্যালেন্ডার তৈরি করেছিল জ্যোতিষ্য নামে। সেটা ষষ্ঠ বেদাঙ্গে উল্লেখিত। আকাশের গ্রহ নক্ষত্রদের চলনপথ নির্ণয়ের জন্য ও জ্যোতির্বিদ্যা চর্চার জন্য এই ক্যালেন্ডার করা হয়েছিল। বৈদিক যুগে সময়কাল মাপবার জন্য একটি পদ্ধতি প্রবর্তিত হয়েছিল, যা দিয়ে বৈদিক রীতিনীতি মানা হতো। রাজা বিক্রমাদিত্যের আমলে একটি পঞ্জিকার উল্লেখ পাওয়া যায়, যাকে আমরা বিক্রমী ক্যালেন্ডার বলে জানি। এই ক্যালেন্ডার শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 57 সালে। আমাদের গ্রাম বাংলার মনে হয় এই বিক্রমী ক্যালেন্ডারই, যেটা বিক্রমাদিত্য নাম হিসেবে পরিচিত, প্রথম বাংলার এটাই একটা ক্যালেন্ডার। এই পঞ্জিকা তৎকালীন ভারতবর্ষে সহ নেপাল সহ অনেক জায়গায় প্রচলিত ছিল, কিন্তু এই পঞ্জিকা বাংলা শুরু হয়েছিল 593 খ্রিস্টাব্দে। যেহেতু বাংলা দেরিতে শুরু হয়েছিল, এই বিক্রম সময়লিপি বোঝা যায় শুরুর বছরগুলোতে কিছুটা রদবদল করা হয়েছিল এখনকার রীতিনীতির সঙ্গে তাল মিলিয়ে চলবার জন্য। ইতিহাসের পাতায় বিভিন্ন রাজবংশে যারা বাংলা রাজত্ব করেছিলেন 1300 শতাব্দীর আগে পর্যন্ত, তাদের মধ্যে বিক্রমী ক্যালেন্ডারের ব্যবহার উল্লেখ পাওয়া যায়। পাল বংশ রাজত্বকালে বৌদ্ধ ধর্মের বিভিন্ন পুস্তকে ও ধর্মগ্রন্থে এই বিক্রমী ক্যালেন্ডারের ব্যবহার করা হয়েছিল। এই সময় আশ্বিন মাস, যেটা বিভিন্ন সংস্কৃত লেখায় পৌরাণিক ও মধ্যযুগে ব্যবহার হতো, তারও ব্যবহার দেখা যায় পাল যুগেও। হিন্দু পণ্ডিতরা সূর্যের দৈনিক ও বাৎসরিক গতিপথ, চন্দ্র ও অন্যান্য গ্রহের গতিপথের সঙ্গে সঙ্গতি রেখে সময় মাপবার নিয়মকানুন তৈরি করেছিলেন এবং ব্যবহার করতেন। সূর্যের উপর নির্ভর করে এই সময় মাপার কৌশল আমরা বিভিন্ন সংস্কৃত জ্যোতিষশাস্ত্রের পুস্তকে দেখতে পাই। যেমন 5ম শতাব্দীতে আর্যভট্টের রচনায়, 6ষ্ঠ শতাব্দীতে রোমাকা লতাদেবের রচনায় এবং পঙ্ক সিদ্ধান্ত বরাহমিহিরের লেখায়, 7ম শতাব্দীতে ব্রহ্মগুপ্তর রচনায় এবং 8ষ্ঠ শতাব্দীতে লালাজির রচনায়
উল্লেখ পাওয়া যায়। এই সকল পুস্তকে সূর্য, চন্দ্র, চাঁদ, নক্ষত্রের উপর বিভিন্ন মতবাদ দেওয়া হয়েছিল। লেখাগুলো কিছু কিছু আজও মেনে চলা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ লেখা যেমন সূর্য সিদ্ধান্ত মনে হয় 5ম শতাব্দী থেকে 10ম শতাব্দীর মধ্যে কোনো একটা সময় লেখা হয়েছিল। এরপরে আসা যায় বাংলা পঞ্জিকার ইসলামিক সময় গণনার প্রভাব। ভারতে মোগল সাম্রাজ্যের বিস্তারের পথে হুমায়ুনের সেনাপতি বৈরম খাঁয়ের হাত ধরে বাংলায় ক্যালেন্ডার আবার পরিবর্তন ঘটেছিল। সম্রাট আকবরের রাজত্বকালে 2 দশক কালের বেশি সময় ধরে প্রথম দিকে বৈরম খাঁয়ের দ্বারাই শাসন চলত এই বাংলায়। প্রথমে চেষ্টা করেছিলেন প্রচলিত ইসলামিক হিজরি ক্যালেন্ডারকে চালু করতে, যাতে করে হিন্দু ধর্মের সব সংস্কৃতি মুছে ফেলে। এরপরে দেখা দিল অকথ্য অত্যাচার বাংলার চাষিদের উপর। ধান ও ফসল রোপর সময় দেখা যেত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী খাজনা আদায় করার চেষ্টা করা হতো। এই সময় চাষিদের কাছে কোনো অর্থ বা ফসল থাকতো না, খাজনা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়তো। এর ফলে চাষিদের উপর চরম অত্যাচার চলত। এরপর আকবর আদেশ দিলেন কিভাবে খাজনা আদায় বাড়ানো যায় তার ব্যবস্থা করতে। বিভিন্ন চিন্তাভাবনার পর যাতে বাংলার চাষিদের খাজনা দিতে অসুবিধা না হয়, বাংলার ঋতুভিত্তিক ক্যালেন্ডার প্রচলন শুরু হলো। সম্রাট আকবর সর্বধর্মের উপর শ্রদ্ধাশীল ছিলেন বলে জানা যায়। তার সময়ে দিন-ই-ইলাহি রচনা তাই বলে। এই দিন-ই-ইলাহির সাথে মিল করে তৈরি করেছিলেন একটি ক্যালেন্ডার, তার নাম দিয়েছিলেন তারিখ-ই-ইলাহি, এবং এরই প্রচলন হয়েছিল 1584 খ্রিস্টাব্দ থেকে। ইসলামিক মুসলিম বা হিজরি ক্যালেন্ডারের চন্দ্রমাসের উপর নির্ভর করে সময় তারিখ নির্ণয় করে হয়ে থাকে। এখানেও 12 মাসে একটি বছর হয়, কিন্তু বছরটি মাত্র 354 বা 55 দিনে, যেখানে খ্রিস্টীয় ক্যালেন্ডারে একটি বছর 365 বা 66 দিনে। এই সময় হিজরি পঞ্জিকা ব্যবহার করা হতো প্রধানত ইসলামিক ছুটির দিন এবং বছরের রোজা রাখার জন্য, মক্কা ভ্রমণের জন্য ও অন্যান্য ইসলামী ধর্মীয় নিয়মকানুন পালন করবার জন্য। অন্যদিকে বাংলার প্রচলিত পঞ্জিকাতে থাকত হিন্দু ধর্মের ধর্মাচরণের জন্য তিথি, নক্ষত্র, সময়, নির্ঘণ্ট, আর সেটা পালন করা হতো সূর্য মাস অনুসারে। এই দুটি ধর্মের অসম সময়সূচিগুলো একসঙ্গে বেঁধে একটি নতুন পঞ্জিকা বার করা সহজ কাজ ছিল না। তাই সম্রাট আকবর তার রাজজ্যোতিষীদের শরণাপন্ন হলেন। একটি ক্যালেন্ডার প্রস্তুত করবার জন্য তাদেরকে বললেন। তিনি বললেন যে যেখানে হিজরি ক্যালেন্ডার আর সংস্কৃত পণ্ডিতদের দ্বারা তৈরি সূর্য সিদ্ধান্ত মিলন ঘটিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে, এবং সেখানে বাংলার ঋতু পরিবর্তনের নিয়মগুলো মান্যতা পাবে। আর এই নতুন ক্যালেন্ডারটি যেন সম্রাট আকবরের সিংহাসনে বসবার কাল থেকেই গণনা শুরু হয়। এই নতুন ক্যালেন্ডারের প্রথম বছরটি ধরা হলো ইসলামিক ক্যালেন্ডারের প্রথম বছরটাকে। এর কারণ ওই সময়টি মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। এই বছরটিতে হজরত মুহাম্মদ মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, যেটা হিজরি ক্যালেন্ডারের প্রথম বছর হিসাবে ধরা হয়। সম্রাট আকবর সিংহাসনে বসেছিলেন 1556 খ্রিস্টাব্দে। ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী সেটা চন্দ্রমাসের গণনায় ছিল 963 বছর। একটি ফর্মুলা সহজে তৈরি করা যায়। যেমন ধরুন, আমরা এখন 1427 বঙ্গাব্দে বাস করছি। আজ বৈশাখ মাস এর 26 তারিখ। এবার বছর যদি বঙ্গাব্দে না হয়, এটা সমান সমান হবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বর্তমান বছর, অর্থাৎ 2020 সাল, মাইনাস গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সম্রাট আকবরের সিংহাসনের অভিষেকের বছর, অর্থাৎ 1556, প্লাস ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সম্রাট আকবরের সিংহাসনের অভিষেকের বছর, যেটা 963। তার মানে হলো 2020 মাইনাস
1556 প্লাস 963 এটা গিয়ে দাঁড়াচ্ছে 1427 বঙ্গাব্দ। এইভাবে বঙ্গাব্দের হিসেবটা তৈরি হয়েছিল। এই নিয়ম অনুসারে বঙ্গাব্দের প্রথম 963 বছরগুলো চন্দ্রমাস বা হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী ও পরের বছরগুলো সূর্য মাস বা গ্রিগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী। এইভাবে আমরা বঙ্গাব্দের হিসাব পেয়ে থাকি। গৌড়ের রাজা শশাঙ্ক রাজত্ব করেছিলেন 593 থেকে 630 অবধি, 30 খ্রিস্টাব্দ অবধি, কিন্তু এরও মত পার্থক্য আছে। যাই হোক, অনেকে মনে করেন এই সময় বাংলা ক্যালেন্ডার খ্রিস্টাব্দের বাংলা ক্যালেন্ডার তৈরি হয়েছিল। বঙ্গাব্দ ক্যালেন্ডার এই সময় তৈরি হওয়ার একটি কারণ মনে করা যেতে পারে যে 593 সঙ্গে যদি আমরা 1427 এই সালটাকে যোগ করি তাহলে আমরা পাই 2020, অর্থাৎ বর্তমান বছরের ইংরেজি খ্রিস্টাব্দ সাল। যদিও অনেকে এটাকে সমর্থন করে না, তবুও এটা একটা কিছু কিছু লোক একে সমর্থন করে থাকে। তিনি বর্তমানে প্রচলিত বাংলা ক্যালেন্ডারের প্রবর্তন করেছিলেন এটাই বলে থাকেন অনেক ঐতিহাসিক। এটা তার খেয়াল বা মর্জি মাফিক কারণ হিসাবে কখনোই ধরা হয় না। আবুল ফজলের আইনি আকবরীতে গ্রন্থে ইলাহি শব্দ অর্থ বলা হয়েছে, আকবর বহুদিন ধরে হিন্দুস্তানের বিভিন্ন অঞ্চলে দিন গণনার সমস্যাকে সহজ করার উদ্দেশ্যে নতুন বছর ও মাসের প্রবর্তন করতে চান। তিনি হিজরি অব্দের ব্যবহার বিরোধী ছিলেন। আকবরের রাজদরবারে সবচেয়ে বড় জ্যোতিষী আমির ফতেউল্লাহ সিরাজের চেষ্টায় এই নতুন অব্দের বা সনের প্রচলন করেছিলেন। পয়লা বৈশাখের মান্যতা পাওয়ার আগে দেখা যায় এই বাংলার অনেক জায়গায় বিভিন্ন মাসকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়। একটা সময় ছিল অঘ্রাণ মাসকেই মার্গশীর্ষ বা প্রথম মাস হিসাবে গণ্য করা হতো। এই সময় অনুষ্ঠিত হতো তৎকালীন বাংলার সবচাইতে জনপ্রিয় উৎসব নবান্ন। এবার আসা যাক এপ্রিল মাসের মাঝে কিভাবে বাংলা বছরের শুরু হয়। অনেক গবেষকদের মতে 14 এপ্রিল 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের রাজ্য অভিষেকের দিনটিকেই স্মরণীয় করবার জন্য এই দিনটিকে বছরের প্রথম দিন হিসেবেই ঘোষণা করা হয়। এই সময় এই দিনই শুধু বাংলার জন্য নয়, সমগ্র ভারতের জন্যই বছরের প্রথম দিন বলে গণ্য হতো। পরবর্তী সময়ে অবশ্য বাংলা বাদে ভারতের অন্যান্য জায়গায় এই সনের জনপ্রিয়তা হারায়। তার কারণ হতে পারে অবিভক্ত বাংলার মুসলমানদের সংখ্যা বেশি ছিল, আর বাংলার ঋতুর সঙ্গে সামঞ্জস্য ছিল এই দিনপঞ্জিটির। তার ফলস্বরূপ এই সন শুধু বাংলাতেই মানা হতো এবং সময়ের সঙ্গে সঙ্গে চলতে বঙ্গাব্দের রূপ নিল। ইতিহাসের কোনো কিছুর সন্ধান করা খুবই কঠিন ব্যাপার। কোন রাজার বা সম্রাটের রাজত্বকালে সময়ে বা কোনো সন বা তারিখ যেটা দেওয়া থাকে ইতিহাসের বইতে বা কোনো ঐতিহাসিক লেখায়, তার সততা কী করে বিশ্বাস করি? পুরাতত্ত্বের সাহায্যে নিয়ে এই সন বা তারিখের আভাস পাওয়া যায় মাত্র, কিন্তু সেখানেও সব কিছু পাওয়া সম্ভব নয়। আর পাওয়া যায় অতীতের কোনো ভাষ্যকরের লেখনীতে। তবে সেই লেখাগুলি রাজা বাদশাদের খুশি করবার জন্য লেখা হয়নি, সেটাই বা বুঝবো কী করে? তাও তো হতে পারে যে এই সব লেখাগুলিও নকল, কারো মুখের কথায় বা শ্রুতিলিপির মাধ্যমে ইতিহাসে অনেক কিছু লেখা হয়েছে। তাই ইতিহাস ব্যাপারটা কখনো কখনো গোলমেলে বলে মনে হয়। এই সব প্রশ্ন ও অর্ধ সত্য তথ্যের উপর নির্ভর করে অনেক কিছুই ইতিহাস বলে চালিয়ে দেওয়া হয়। ইতিহাস হচ্ছে মানুষের অতীতের ঘটনার ও কার্যাবলীর অধ্যয়ন। ইতিহাসকে মানবিক বিজ্ঞান এবং কখনো বা সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসাবে আলোচনা করা হয়ে থাকে। আবার অনেকে ইতিহাসকে মানবীয় ও সামাজিক বিজ্ঞানের মাঝখানে একটি সেতুবন্ধন হিসেবে দেখে থাকেন। ইতিহাস আলোচনা করতে গেলে দিনপঞ্জি, ইতিহাস লিখন, পুলজি শাস্ত্র, পালিওগ্রাফি ও কায়োমেট্রিক্স ইত্যাদির উপর নির্ভর করতে হয়।
ইতিহাস চর্চার ক্ষেত্রে ইতিহাসবেত্তারা উৎসগুলোকে প্রধানত তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করে থাকেন: লিখিত, মৌখিক এবং শারীরিক বা প্রত্যক্ষকরণ। এনারা প্রধানত এই তিনটি উৎসকে খুব খুঁটিয়ে দেখেন, তবে সবচাইতে নির্ভরযোগ্য উৎস হিসেবে লিখিত উপাদানের উপরই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ইতিহাস লিখন পদ্ধতিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাস লেখার সময় চেষ্টা করা হয় যেন সবসময় লিখিত দলিল নির্ভর হয়, তা না হলে বিভিন্ন মতে ব্যাখ্যা পাওয়া যায়। সেই জন্য আমরা আসল ঘটনার আড়ালেই থেকে যাই অনেক সময়। বাংলার সময়পঞ্জিতে ভালোভাবে বুঝতে হলে সূর্য মাস নির্ভুল ক্যালেন্ডার যা এই পৃথিবীতে প্রচলিত তাকে জানতে হবে। এটাই হলো গ্রিগরিয়ান ক্যালেন্ডার। এই গ্রিগরিয়ান ক্যালেন্ডার শুরু হয়েছিল 1582 খ্রিস্টাব্দে থেকে। তার আগে ছিল জুলিয়ান ক্যালেন্ডার, তারও আগে ইউরোপে চলত রোমান ক্যালেন্ডার ইত্যাদি। পোপ গ্রিগরিয়ান এই নতুন নিখুঁত ক্যালেন্ডারের স্রষ্টা। জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে একটি বছরকে ধরা হয় 365 দিন 6 ঘন্টা, কিন্তু হিসেব করে দেখা যায় একটি বছর, দ্যাট ইজ ট্রপিক্যাল ইয়ার, হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ডের কাছাকাছি। অতএব জুলিয়ান ক্যালেন্ডার এক বছর থেকে কিছু সময় বেশি ধরা হয়েছে। এই হিসেবে দেখা যায় 128 বছরে একদিনের মতো সময় বেশি ধরা হয় এই জুলিয়ান ক্যালেন্ডারে। এর ফলে ইস্টার স্যাটারডে, গুড ফ্রাইডে এবং ইস্টার সানডে এই দিনগুলো প্রতি বছর একই সময় পড়ে না। এই ব্যাপারটা পোপ গ্রিগরিয়ানের নজরে আসে এবং এটাকে শোধরানোর জন্য তিনি চিন্তাভাবনা শুরু করেন। বছরের 2-3 দিনে মাত্র 2 দিন দিন ও রাত্রির পরিমাণ ঠিক 12 ঘন্টা করে হয়। এই তারিখগুলো হলো 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। আর এই 21শে মার্চকে বলা হয় ভার্নাল ইকুইনক্স বা মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় অটার্নাল ইকুইনক্স অথবা শারদীয়া বিষুব। এই 21শে মার্চের পর থেকে প্রতিদিনের সময় বড় হতে থাকে ও রাতের দৈর্ঘ্য ছোট হতে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে ক্রিসমাস 3 মাস পর্যন্ত। এইভাবে আমরা পৌঁছে যাই 21শে জুনে। এই দিনটি বছরের সবচাইতে বড় দিন, মানে দিনের দৈর্ঘ্য সবচাইতে বড় আর রাতের দৈর্ঘ্য সবচেয়ে কম। অবশ্য এটা উত্তর গোলার্ধের হিসাব। এরপরে 3 মাসে প্রতিদিন অল্প অল্প করে দিন কমতে থাকে ও রাত বাড়তে থাকে। এইভাবে চলার পর আমরা পৌঁছে যাই 23শে সেপ্টেম্বরে, যখন দিন আর রাত্রি আবার সমান, অর্থাৎ 12 ঘন্টা করে। এরপরের 6 মাসের প্রক্রিয়া ঠিক উল্টো হয়। প্রথম 3 মাসে প্রতিদিন রাত বৃদ্ধি পেতে থাকে এবং 22শে ডিসেম্বর রাতের দৈর্ঘ্য সবচাইতে বড় হয় ও দিনের দৈর্ঘ্য সবচেয়ে ছোট থাকে। শেষের 3 মাসে অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে 20 মার্চ আবার দিনের সময় প্রতিদিন বাড়তে থাকে ও পুনরায় 21শে মার্চ দিন ও রাত সমান হয়ে যায়। এটাই সূর্যদেবের চারপাশে আমাদের এই পৃথিবীর বাৎসরিক পরিক্রমার হিসাব জ্যোতির্বৈজ্ঞানিকদের মতে। এই মত মেনে চললে প্রতি বছর ইস্টারের দিনগুলো একই সময় পাওয়া যায়। চালু হয়ে গেল এই গ্রিগরিয়ান ক্যালেন্ডার। শুরু থেকেই 1982 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখা যায় জুলিয়ান ক্যালেন্ডারে মোট 11 দিন বেশি ধরা হয়েছে। এই 11 দিন বেশি সময়টাকে ঠিক করবার জন্য 1582 খ্রিস্টাব্দে 4ই অক্টোবর জুলিয়ান ক্যালেন্ডারের পরের দিন 15ই অক্টোবর ধরে পথ চলা শুরু হয়ে গেল গ্রিগরিয়ান ক্যালেন্ডারের। এই গ্রিগরিয়ান ক্যালেন্ডার এখন সারা পৃথিবীতেই গণ্য করা হয় নির্ভুল সময় পঞ্জিকা হিসাবে। আগেই বলেছি যে 21শে দিনের সময়ের পরিমাণ সবচাইতে বেশি এবং রাতের পরিমাপ সবচাইতে কম যখন আমরা উত্তর গোলার্ধে আছি। এই দিনটিকে বলা হয় সামার সলস্টাইস বা উত্তরায়ণ। আবার 22শে ডিসেম্বর তারিখে রাতের দৈর্ঘ্য সবচাইতে বড় কিন্তু দিনের দৈর্ঘ্য সবচাইতে কম উত্তর গোলার্ধে। এই 22শে ডিসেম্বর দিনটিকে বলা হয় উইন্টার সলস্টাইস বা দক্ষিণায়ন।
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন হওয়া সত্ত্বেও তখনও দেখা যায় কোনো কোনো ধর্মপ্রাণা খ্রিস্টান জনগোষ্ঠী এই জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলতেন। তাই এই দুটো ক্যালেন্ডারের মধ্যে দিনের হিসেব পাওয়া যায়, একটি সমীকরণ তৈরি করা হলো। ডি নাম্বার অফ ডে ইন ডিফারেন্স ইজ ইকাল টু ওয়াই বাই 100 মাইনাস ওয়াই বাই 400 মাইনাস 2। এখানে ডিটা হচ্ছে দিনের পার্থক্য দুটো ক্যালেন্ডারে। এই দুটি ক্যালেন্ডারের মধ্যে দিনের পার্থক্য। ওয়াই হচ্ছে বছরের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে সালটা। আর এখানে আমরা এই যে ভাগ করছি, সেখানে ভাগ করার পর দশমিকের পরের অংশগুলোকে ছেটে ফেলব। উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন 2.5কে আমরা 2 ধরব, 5.7কে 5 ধরব, -2.3কে -3 ধরব। আর ইন্টিজার যদি 7 হয় তাহলে 7, ইন্টিজার যদি -5 হয় তাহলে 5 ইত্যাদি। অর্থাৎ ভগ্নাংশ পার্টটাকে ছেটে দিতে হবে। এই হিসাবে থেকে আমরা ডিফারেন্সটা বার করা যায়। যাই হোক, এইভাবেই চলতে থাকে। এখন কেন এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার? কারণ হচ্ছে আমাদের বাংলা ক্যালেন্ডারে এখন 365 দিন বা 300 লিপ ইয়ার হলে 366 দিন ধরা হয়। তার জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে যেন সামঞ্জস্য থাকে, হ্যাঁ, এই উদ্দেশ্যেই করা হয়। কিন্তু বাংলার মাসও 12টো মাস, কিন্তু ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাস 28 বা 29 দিনে, অন্য অন্য মাস 30 বা 31 দিনে। বাংলার ক্ষেত্রে কিন্তু 32 দিনেও মাস আছে। ওই মাস তৈরি হয়েছে চন্দ্রের গতিপথের উপর নির্ভর করে। যাই হোক, ভারতের রাষ্ট্রীয় ক্যালেন্ডারকে বলা হয় শকাব্দ, গণনা করা হয় শকাব্দে। 1957 খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আন্ডারে একটি কমিটি তৈরি করতে বলেছিলেন জওহরলাল নেহরু, আমাদের অধ্যাপক মেঘনাদ সাহার আন্ডারে একটি কমিটি করে। সেই কমিটিতে বিভিন্ন মেম্বার ছিলেন, যেমন এসি ব্যানার্জি, কে দপ্তরি, জে.এস. জারান্দিকার, গোরখ প্রসাদ, আর.বি. বৈদ্য এবং এন.সি. লাহিড়ী। অধ্যাপক সাহার আন্ডারে তৈরি হয়েছিল প্রধানত 30টি আঞ্চলিক পঞ্জিকাকে একত্রীকরণ করে একটি জাতীয় পঞ্জিকা নির্মাণ করার জন্য। এই পঞ্জিকা চালু হয়ে যায় 57 সাল থেকেই, এবং এই পঞ্জিকার ফলে আমাদের যে দিন তারিখগুলো খুব সহজ হয়ে যায়। এই জাতীয় পঞ্জিকাকে সহজ করার জন্য চৈত্র মাসকে 30 দিন, পরের 5 মাসকে 31 দিন এবং পরের 6 মাসকে 30 দিন ধরা হয়েছে। আর লিপ ইয়ার হলে চৈত্র মাসকে 31 দিন। এখন প্রথম 6 মাসকে 31 দিন আর পরের 6 মাসকে হবে তখন 30 দিনে, যদি লিপ ইয়ার হয়। আর লিপ ইয়ার কী করে বুঝবো? এবছরটা হচ্ছে 1942 শকাব্দ, বাংলায় যেটা 1427 সাল এবং ইংরেজিতে 2020 খ্রিস্টাব্দ। এবার এই 1942-এর সঙ্গে যদি 78 যোগ করি, বা যে বছরে আমরা আছি শকাব্দে, সেখানে 78 যোগ করি, সেটা যদি লিপ ইয়ার হয় তাহলে চৈত্র মাসের সঙ্গে একদিন যোগ হবে। তখন প্রথম 6 মাস হবে 31 দিনে, পরের 6 মাস হবে 30 দিনে, এবং চৈত্র মাস দিয়ে বছর শুরু হবে। এরপরে আমরা আসি, এটা খুব ভালো নিখুঁত ক্যালেন্ডার, এটা কিন্তু মানা হয় না। এর বদলে পুরনো পঞ্জিকাগুলো যেগুলো চলে সেগুলি বরাবর মানা হয়। এটা কিন্তু ঠিক নয়, কেননা শুদ্ধ ব্যাপারটাকে আমরা অ্যাকসেপ্ট করছি না। বা এই যদি দেখা যায় যে যেসব পঞ্জিকা চলছে সেগুলোকে শুদ্ধভাবে মানা হয় না। এই জাতীয় ক্যালেন্ডার ব্যবহার করা হয় অল ইন্ডিয়া রেডিওতে, গেজেট অফ ইন্ডিয়া, অন্য কেন্দ্রীয় সরকারি কাজের সময়কে ধরে রাখবার জন্য, ইংরেজি খ্রিস্টাব্দের সঙ্গে। এরপরে বাংলা ক্যালেন্ডার আবার বাংলাদেশেও ব্যবহার হয়, কিন্তু ওখানকার বাংলা ক্যালেন্ডারের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের অফিসিয়াল ক্যালেন্ডার একটু তফাৎ আছে। বাংলাদেশের ক্যালেন্ডারকে সহজ করার জন্য ওরা 1987 সালে একটি রিফর্ম করে, বাংলা একাডেমির দ্বারা শুদ্ধিকরণ করা হয়। ওইখানে দেখা যায় যে প্রথম মাসগুলোকে, প্রথম 5 মাসকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসকে 5 মাস ধরা হয়। তারপর আশ্বিন থেকে ফাল্গুন অবধি, চৈত্র অবধি, এই 7 মাসকে 30 দিন হিসেবে ধরা হয়, তাহলে 365 দিন হয়। আবার যদি লিপ ইয়ার থাকে তাহলে ফাল্গুন মাসকে 30 দিনের বদলে 31 দিন ধরা হয়। আবার
এই রিফর্মের ফলে বাংলাদেশের পয়লা বৈশাখ প্রতি বছর 14ই এপ্রিল হয়ে থাকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় এই পয়লা বৈশাখ কখনো 14 এপ্রিল, কখনো বা 15 এপ্রিল হয়ে থাকে। যাই হোক, বাংলাদেশের ক্যালেন্ডার আরেকটু রিফর্ম করা হয় 1918 সালে। এটা করা হয় যে আশ্বিন মাসে 31 দিন করে আর ফাল্গুন মাসকে 30 দিন রাখা হয়। অর্থাৎ যদি লিপিয়ার হয় তাহলে পরপর 6টা মাসকে 31 দিন এবং এরপরে 6 মাসকে 30 দিন হিসাবে ধরা হয়। এর ফলে দেখা যায় বাংলাদেশের পয়লা বৈশাখ আর শহীদ দিবস বাংলার একই, ইংরেজির একই সময়ে পড়ছে। এই হলো ক্যালেন্ডারের মোটামুটি একটা সংক্ষিপ্ত এক বিবরণ। এখানেও কয়েকটা লুনার সোলার ক্যালেন্ডার দেওয়া হয়েছে, যেটা পশ্চিমবঙ্গে মানা হয়। বিভিন্ন মাসের নাম, ঋতু এগুলো উল্লেখ করা হয়েছে টেবিল 1-এ। টেবিল 2-তে মাস ও ঋতুর নাম দেওয়া হয়েছে। সেখানে বাংলা মাসের সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডার কখন পড়ে সেগুলো দেখানো হয়েছে এবং সংস্কৃতে এইগুলোর উচ্চারণ বা কী নাম ছিল সেগুলো পাশে লেখা হয়েছে। এরপরে টেবিল 3-তে দেখা যায় বাংলাদেশের ক্যালেন্ডারের মাসগুলো বৈশাখ থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস অবধি এবং শেষ হয়েছে চৈত্র মাসে, এবং সেইগুলো কয়েকটি বছরের, যেমন 16-17 সালের বাংলা ক্যালেন্ডার, 17-18 সালে বাংলা ক্যালেন্ডার, 18-19 সালে বাংলা ক্যালেন্ডার, 19-20 সালে বাংলা ক্যালেন্ডার, 20-21 সালে বাংলা ক্যালেন্ডার দেখানো হয়েছে। এর সঙ্গে অনেকগুলো লিঙ্ক জোড়া হয়েছে, যেগুলো থেকে আমি অনেক তথ্য নিয়েছি এবং কতগুলো রেফারেন্স এখানে দেওয়া আছে যেগুলো খুবই প্রয়োজনীয় রেফারেন্স। সেই রেফারেন্সগুলো হচ্ছে যে কতগুলো ওয়েব লিঙ্ক, যেমন উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে, বাংলা ক্যালেন্ডার উইকিপিডিয়া, তারপরে আছে রতন কুমার দাসের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ স্পেশাল লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের তথ্য থেকে নেওয়া হয়েছে। নিশীথ কুমার সেনগুপ্ত 2011 সালে হিস্ট্রি অফ বেঙ্গল ফ্রম মহাভারত টু মুজিবর, তারপরে কুণাল সেন চক্রবর্তী ও শুভ্রা চক্রবর্তীর 2013 সালে হিস্ট্রিক্যাল ডিকশনারি অফ বেঙ্গল, এটা একটা খুব প্রয়োজনীয় তথ্য। এবং আরও অনেকগুলো নেওয়া হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে রেফারেন্সে। আর বঙ্গাব্দ বাংলা সন ইতিহাস উৎপত্তি ও বিকাশ জয়নাল আবেদিনের লেখা বাংলাদেশের ঢাকা থেকে 2009 সালে এটিও মেনশন করেছি। নমস্কার।